চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিকদের ককটেল বিস্ফোরণ, সতর্ক অবস্থানে বিজিবি বিএসএফ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের মধ্যে সমন্বয়ের অভাব দেখছে বিএনপি, বর্ধিত ভ্যাট অবিলম্বে প্রত্যাহারের আহ্বান। বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকরভাবে মোকাবেলা না করে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করলো, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। অবিবেচকের মতো ভ্যাট বাড়িয়েছে সরকার, বলছেন বিশেষজ্ঞরা। এনবিআরকে আরও তৎপর হওয়ার আহ্বান বাণিজ্য উপদেষ্টার। জুলাই আগস্ট শহীদদের দলীয় পরিচয় সংকীর্ণ পরিসরে নামাতে চায় না জামায়াত। 15 বছর পর রাজশাহীতে প্রকাশ্যে কর্মী সম্মেলন। এবং বান্দরবানে আলীকদমে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, মোটরসাইকেলের 3 আরোহীর প্রাণহানি, ট্রাক ফেলে পালালো চালক। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি রানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শনিবার সকাল থেকে শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ সীমান্তে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারকাটার বেড়ার পাশে 500 থেকে 600 ভারতীয় মানুষকে জড়ো করে। এ সময় তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়লে স্থানীয়রা ভারতীয়দের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় ভারতীয় নাগরিকরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। বিজিবি সদস্য সহ বাংলাদেশের 4 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সে চেষ্টা চলছে জানান মহানন্দা 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক। অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক ভিত্তির দিকে মনোযোগ না দিয়ে শুল্ক ও কর আরোপ করছে। সরকারের এই সমন্বয়হীনতা ও অদক্ষতা মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে, এমন অভিযোগ করেছে বিএনপি। আওয়ামী লীগ লুটপাটে ভুক্তভোগী মানুষকে স্বস্তি দিতে অবিলম্বে কর ও শুল্ক প্রত্যাহারের দাবিও জানায় দলটি। শনিবার সকালে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির শীর্ষ নেতারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহির সজিদ। সম্প্রতি 100টি পণ্যের উপরে শুল্ক ও কর বৃদ্ধি করে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে আপত্তি সাধারণ মানুষের। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও রাজনৈতিক দলও কর আরোপের সমালোচনায় মুখর। সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিএনপি। রাজধানীর গুলশানের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের চাহিদা বিবেচনা না করে কর আরোপের সহজ পথ বেছে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ঘাটতি মেটাতে সবচেয়ে ইজি অপশন হচ্ছে আপনি এনবিআরকে বলবেন, হ্যাঁ, যে কি আমাদের ঘাটতি আছে, ঘাটতি পূরণের কিভাবে কি করা যায়। এনবিআর তো খুব সহজভাবে কর বাড়ানো ছাড়া তার কোনো কাজ নেই এনবিআর, তাই না? আর সরকার নীতিসুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভ্যাট হার না বাড়িয়ে আওতা বাড়ানোর দাবি জানান তিনি। আমরা পূর্বে বলেছি যে এই অন্তর্বর্তী সরকারকে আমরা সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করে যাব। তাই সরকারকে অনুরোধ করছি, আপনার নীতিমালা প্রণয়নে জনগণের কথা সর্বপ্রথম বিবেচনায় নিন। নতুন আরোপিত ভ্যাট ও কর অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে দরকার নির্বাচিত সরকার। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব সংগ্রহের জন্য অন্যান্য উপায় বিবেচনা করার এবং সেই অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে। আপনারা পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিন, কারণ পরোক্ষ কর সকল শ্রেণীর মানুষকে প্রায় সমানভাবে প্রভাবিত করে এবং নিম্নবিত্ত মানুষের উপরে বোঝাটা বাড়ায়। প্রত্যক্ষ কর না বাড়িয়েও সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের বাড়াবাড়ি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মাহির সাজিদ মালিক, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কারে মনোযোগী হলেও অর্থনৈতিক সংস্কারে মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে শতাধিক পণ্যে ভ্যাট বৃদ্ধির সমালোচনাও করেন তিনি। দেশে ব্যবসা বাণিজ্যে কঠিন সময় যাচ্ছে দাবি করে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা। আর শক্ত অর্থনীতি গড়তে প্রত্যক্ষ ও পরোক্ষ কর আদায় বাড়াতে এনবিআরকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন বাণিজ্য উপদেষ্টা। শিউলি রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন।
Very good morning to you all. শ্বেতপত্রের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে এই আয়োজন। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য, অর্থনীতিবিদ সহ বিশিষ্টজনরা অংশ নেন। বক্তারা বলেন, দেশের অর্থনীতি এখনো স্থিতিশীল হয়নি। উচ্চ মূল্যস্ফীতির কারণে হিমশিম সাধারণ মানুষ। যে ভ্যাট এবং অন্যান্য জিনিসগুলির দাম বাড়ানো হলো, যেখানে একদিকে ইন্টারেস্ট রেট বাড়ানো হচ্ছে, আরেকদিকে মূল্যস্ফীতি বাড়ানোর মতো প্রক্রিয়া সিদ্ধান্ত নেওয়া হলো, সেইখানে আপনারা চিন্তা করেন যে IMF এর 3 বছরে যে পরিমাণ লোন দেয়, রেমিটেন্স যেটা আমরা আজকে শুনলাম, রেমিটেন্স তার থেকে 2 মাসে তার থেকে বেশি আসে। জ্বালানি খাতে বিগত সরকারের লুটপাটের কারণে দেশের ব্যবসা বাণিজ্যে সবচেয়ে কঠিন সময় যাচ্ছে বলে দাবি করেন ব্যবসায়ী নেতারা। ঘুরে দাঁড়াতে সরকারকে পাশে চান তারা। গেল 15 বছরে লুটপাট হওয়া টাকা উদ্ধারে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন বক্তারা। গত 15 বছরে বাংলাদেশে আমরা যে উন্নয়নের গালগল্প শুনেছি, সেটা যে আসলে ভিতর থেকে কতটা ফাঁপা এবং আমাদের সাধারণ মানুষের জীবনকে কিন্তু দিন দিন এটা সংকীর্ণ করে আনছিল। আর সংকট সমাধানে অর্থনৈতিক সংস্কারে সরকারকে আরো জোর দেওয়ার তাগিদ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান, তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবেন। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। বাণিজ্য উপদেষ্টা বলেন, নীতির মাধ্যমে সমাজে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। শক্ত অর্থনীতি গড়তে রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দেন তিনি। Running on commercial loans are not sustainable. So what we are trying to do is actually make the ticket size smaller and do an inclusive trade and engage more and more small and medium-sized traders so that the competitive environment prevails and then TCB gets higher value of its 12,000 কোটি টাকার যে পণ্যটা TCB কিনে, এটা হায়ার ভ্যালু পায়। টিসিবির পণ্যের দাম কিছুটা বাড়িয়ে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর চিন্তা ভাবনা চলছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা দেখেছি যে মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। ইনসাফ কায়েমের সংগ্রাম এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, এদেশে ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত জামায়াত ইসলামীর সংগ্রাম চলবে। শনিবার রাজশাহীতে জামায়াতে কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। জুলাই আগস্ট শহীদদের দলীয় পরিচয় সংকীর্ণ পরিসরে নামাতে চান না বলে মন্তব্য করে জামায়াত আমির বলেন, 5 আগস্টের পরও চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি চললে শহীদের আত্মা কষ্ট পাবে। তাই এসব থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করেন, আবার মামলা বাণিজ্য অনেকে করেন, তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, ভাই কাজগুলা করিয়েন না। তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানে, তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি। এ লড়াই চলবে ইনশাআল্লাহ। কতক্ষণ? যতক্ষণ না ইনসাফ এই জমিনে কায়েম হয়। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করায় অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে মন্তব্য প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শনিবার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক উন্মুক্ত সেমিনারে তিনি কথা বলেন। সেমিনারে উপস্থিত ছিলেন ইবিএ ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ, বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ সময় শফিকুল আলম বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে বঙ্গবন্ধু হত্যাকারীদের যেভাবে খুঁজে খুঁজে বের করে বিচার করেছে, তেমনিভাবে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা হবে। সে তার বাবার খুনিকে যেভাবে খুঁজে খুঁজে নিয়ে আসছে, ঠিক আমরাও আমাদের যতদিন আমাদের এই গভর্নমেন্ট আছে এবং পরবর্তী গভর্নমেন্ট সবাই মিলে এটা আমাদের একটা 1 নাম্বার দায়িত্ব হবে, তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা রাতে বসছে মেডিকেল বোর্ড। বোর্ডে তারেক রহমান ও জুবাইদা রহমানের পাশাপাশি যুক্ত থাকবেন লন্ডন ক্লিনিক ও বাংলাদেশের চিকিৎসকরা, যেখানে ভার্চুয়ালি যোগ দিবেন জন হপকিন্স হাসপাতালের চিকিৎসকরাও। সেখানে সিদ্ধান্ত আসতে পারে খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসার বিষয়ে। তার সুস্থতা কামনা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে তারেক রহমান। সাইফুল রিপনের প্রতিবেদনে বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য গেল 8 জানুয়ারি লন্ডনে পৌঁছে সেদিনই যুক্তরাজ্যের শতবর্ষী ঐতিহ্যবাহী দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ভর্তির পর থেকেই সেখানে নিয়মিত শারীরিক পরীক্ষার পাশাপাশি চলছে খালেদা জিয়ার চিকিৎসা।
হাসপাতালে পরিবারের সদস্যদের কাছে পেয়ে মানসিকভাবেও ঘুরে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপারসন। নিয়মিত হাসপাতালে বাসায় রান্না করা খাবার নিয়ে যাচ্ছেন খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসনের শারীরিক সুস্থতা কামনায় শুক্রবার জুমার নামাজের পর লন্ডনের স্থানীয় মসজিদে দোয়া ও মোনাজাত করে লন্ডন বিএনপির নেতাকর্মীরা। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়ার পাশাপাশি লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক জানান, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে আজ বিস্তারিত জানাবেন মেডিকেল বোর্ড। যদি আপনাদের সময় দেন তাহলে আমাদের ডাক্তার টিমের ফুল টিম তারা আপনাদেরকে প্রিসাইসলি আপনারা ব্রিফ করবেন। আল্লাহ তাআলা অনেক বছরের আয়ু দান করে উনি যেন বাংলাদেশে ফিরতে পারেন সুস্থ অবস্থায় এবং আগামীতে দেশ এবং জাতি গঠনে ওনার পরামর্শে দেশের যে যত সেই আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য একটা অ্যাসেট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশের নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলছে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, কি দাবিতে এই কর্মসূচি পালন করছে ছাত্রদল? এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এবং আজকে ছাত্রদলের যে কর্মসূচি মার্চ ফর জাস্টিস সেটি কিন্তু তারা করছেন এবং সেটি শুরু হয়েছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে এবং শেষ হবে শহীদ মিনারের সামনে। যে এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিশাল একটি মিছিল নিয়ে এই মুহূর্তে আসলে রাজু ভাস্কর্য এলাকা অতিক্রম করছেন এবং বিপুল পরিমাণে তাদের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছে। তারা কিন্তু এখান থেকে বলছেন যে ফ্যাসিবাদের যারা দোসর ছিল এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাস বাহিনী ছিল, ছাত্রলীগ, তাদের বিচারের দাবিতে কিন্তু তারা আজকে এই কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে ছাত্রলীগকে এই বাংলার মাটিতে আর কোনোভাবে যাতে পুনর্বাসিত হতে না পারে তার জন্য তারা আসলে এই আন্দোলনটি করছেন এবং জুলাই অভ্যুত্থানে তারা যে ছাত্রদের উপর নির্বিচারে যারা হত্যাকাণ্ড চালিয়েছে এবং ছাত্রদের উপর যারা হামলা করেছে তাদের বিচারের দাবিতে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা আজকে এই কর্মসূচিটি দিয়েছে। তো ইতিমধ্যে কর্মসূচি আসলে 3টার কিছুক্ষণ আগে আসলে শুরু হয় এবং মিছিলের যে শুরুর জায়গাটি এটি কিন্তু ইতিমধ্যেই শহীদ মিনারের কাছাকাছি চলে গেছে। তবে আমি বলে দিতে চাই যে এই মিছিলটি কিন্তু আমরা এখন পর্যন্ত মাঝামাঝিতে অবস্থান করছি এবং এই মিছিলটি এখন পর্যন্ত সেই শহীদ মিনার থেকে শুরু করে শাহবাগ মোড় পর্যন্ত আসলে ছাত্রদলের বিশাল মিছিলটি আসলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বিপুল পরিমাণ ছাত্রদলের নেতাকর্মীরা আসলে এখানে উপস্থিত হচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তাদের যে বিশাল মিছিল সেটা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা আসলে অতিক্রম করছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের যে বিশাল মিছিলটি সেটি কিন্তু যাচ্ছে রাজু ভাস্কর্যের সামনে দিয়ে। তো আসলে এই মিছিলটি শুরু হয় কিন্তু 3টার কিছুক্ষণ আগে এবং সেটির যে অগ্রভাগ সেটি কিন্তু ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই আসলে শহীদ মিনার এলাকার দিকে অগ্রসর হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই শহীদ মিনার হয়তো পৌঁছে যাবে। তো ডানা, এই ছিল আমার কাছে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচির সর্বশেষ। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলছে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি, এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শুরু হয়েছে আবার উত্তেজনা। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, সীমান্তের বর্তমান পরিস্থিতি কি? কেন সংঘর্ষে জড়ায় দুই দেশের নাগরিকেরা? এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? জি, আপনাকে যদি আমি সীমান্তের সর্বশেষ পরিস্থিতি বলতে যাই তাহলে এই মুহূর্তে কিন্তু আমার পিছনে সীমান্ত এলাকাতে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিজিবি মধ্যখানে বিজিবি এবং বিএসএফ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে, কিন্তু ওই পাশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পিছনে কিন্তু অসংখ্য শত শত মানুষ অর্থাৎ ভারতীয় নাগরিকরা কিন্তু অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তারা কিন্তু অবস্থান নিয়েছে। তারা বাংলাদেশের দিকে ককটেল চার্জ করছে,
টিয়ার শেল নিক্ষেপ করছে এবং আপনাদের যে বলি তীর ধনুক কিন্তু বাঙালিদের উপর তারা কিন্তু নিক্ষেপ করছে। এই তীর ধনুক এবং হাসুয়ার আঘাতে বাংলাদেশের 5 থেকে 7 জন নাগরিক আহত হয়েছে এবং একজন বিজিবি সদস্য আহত হয়েছে। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু সীমান্তে ছিলাম। সীমান্ত থেকে যেহেতু একেবারে প্রবলেম এবং উত্তেজনা মুহূর্ত বিরাজ করছে, আমরা একটু গ্রামের মধ্যে ঢুকে এসেছি। এই গ্রামে কিন্তু আমরা দেখছি শত শত নারী পুরুষ মানুষজন কিন্তু বর্ডারের দিকে কিন্তু স্রোত বইছে, শত শত নারী পুরুষ তারা কিন্তু বর্ডারের দিকে যাচ্ছে এবং বাংলাদেশের নাগরিকরা কিন্তু শান্ত থাকার চেষ্টা করছে। বাংলাদেশের বিজিবি সদস্যরা কিন্তু পরিবেশ শান্ত থেকে মোকাবেলা করার চেষ্টা করছে, কিন্তু ওপার থেকে যখন তারা ককটেল চার্জ করছে এবং তারা বোমা চার্জ করছে এবং তীর ধনুক নিক্ষেপ করছে তখন কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। মাঝে মধ্যে কিন্তু ওপার থেকে কিন্তু তারা ভারতের পক্ষে তারা স্লোগান দিচ্ছে এবং বাংলাদেশিকে তারা উত্তপ্ত করার চেষ্টা করছে। আপনাকে যদি আমি কিছু ঘটনা একটু বিস্তারিত বলতে চাই যে আমার পিছনে কিন্তু চোকা সীমান্ত, এই চোকা সীমান্তে কিন্তু প্রথমে বিএসএফ সদস্যরা তাদের নাগরিকদের নিয়ে এসে বাংলাদেশিদের যাদের আম বাগানগুলো রয়েছে সেই আম বাগানগুলোতে একেবারে সীমান্তে কাঁটাতারের পাশে যে আম বাগান রয়েছে সেই আম বাগানগুলো কিন্তু ভারতীয় নাগরিকরা কেটে ছেড়ে ফেলার চেষ্টা করছিল, আম গাছগুলো তারা কেটে ফেলার চেষ্টা করছিলেন। সেই সাথে বাংলাদেশের নাগরিকরা যখন এর প্রতিবাদ করে, অর্থাৎ বাংলাদেশের যেহেতু আম গাছ ভারতীয় নাগরিকরা কেটে ফেলছিল বিএসএফ এর সহযোগিতাতে, তখনই কিন্তু তারা কিন্তু বাধা দেয়। বাধা দিতে গেলে কিন্তু দুপক্ষের মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়ে। তবে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে বাংলাদেশের বিজিবি সদস্যরা কিন্তু অতিরিক্ত সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। আমার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছিল 59 মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সঙ্গে। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন, যেহেতু সীমান্তে একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তিনি বাংলাদেশের নাগরিকদের কোন রকম উশৃঙ্খল আচরণ না করার জন্য বলছেন এবং তিনি বলছেন ধৈর্য সহকারে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমরা একটু কথা শুনতে চাই যিনি সকাল 11টা থেকে সীমান্তে ছিলেন একজন এখানকার স্থানীয় যুবকের সাথে। জি, আপনি একটু আমাকে বলবেন কি সীমান্তে ভারতীয় নাগরিকরা কি নিয়ে আপনাদের উপর আক্রমণ করলো, তারা কেন বা আক্রমণটা করলো? আপনার বাংলাদেশের এই লোকজন আপনার ওইদিক দিয়ে আপনার যাচ্ছিল, ওইদিকে দিয়ে আপনার ওদের দিয়ে যাচ্ছিল, তাই মনে করলেন ভারতের আপনার মানে জনগণ আপনার বাংলাদেশের মানে ইয়াদের উপর করে নির্যাতন করে, তখন মনে করলেন এদিককার ওইগুলো গেলে আপনার বাধা দিতে গেলে মনে করলেন ওরা আবার হাসুয়া কাত্তা নিয়ে এসে এদিকে মানে বাংলাদেশের জনসংখ্যার উপরে মনে করলেন জনগণের উপরে অত্যাচার শুরু করে। পরবর্তীতে আমরা ছুটে গেলে মনে করলেন ওখান থেকে ওরা ভারতের বিএসএফ মানে সহ ভারতের বিএসএফ সামনে এসে আপনার বাংলাদেশের যত আম গাছ আছে আম গাছ কাটে এবং মনে করলেন ইট পাথর আপনার তারপর টিয়ার সেল বলে ধোয়া বের হয়, বম, এগুলো মনে করলেন করে। জি, আপনি শুনছিলেন একজন স্থানীয় নাগরিক যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন, তিনি কিন্তু বর্ডারে ছিলেন, তিনি তার বর্ণনা করছিলেন যে ভারতীয় নাগরিকরা বিএসএফ এর সহযোগিতাতে কিভাবে তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তারা বাংলাদেশি নাগরিকদের উপর তারা নির্যাতন করেছে। আমি কিন্তু কিছুক্ষণ আগে যখন বর্ডারে অবস্থান করছিলাম তখন দেখেছি কয়েকজন বিএসএফ সদস্যর হাতে কিন্তু আমরা হাত বোমা দেখেছি, টিয়ার শেল দেখেছি, তারা কিন্তু হাত বোমা মাঝে মধ্যে তারা বাংলাদেশের নাগরিকদের উপর নিক্ষেপ করছে। এই তাদের টিয়ার শেল এবং হাত বোমাতে কিন্তু বাংলাদেশের কয়েকজন নাগরিক আহত হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে। ওপার থেকে আমরা বাংলাদেশের অভ্যন্তর থেকে যে বিষয়টি দেখতে পাচ্ছি, ওপারে কিন্তু ভারতীয় নাগরিকরা বেশ কিছু নাগরিক তারা কিন্তু স্লোগান দিচ্ছে, তারা দেশীয় অস্ত্র এবং ককটেল নিয়ে কিন্তু তারা অবস্থান করছে এবং বিএসএফ এর কিন্তু অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু বর্ডারের যে শূন্য লাইন আছে শূন্য লাইনে কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছে, যে কোনো পরিস্থিতি কিন্তু মোকাবিলা তারা প্রস্তুত রয়েছে এবং বাংলাদেশের নাগরিকরা এখন তারা বলছে যে যেহেতু বারবার তারা নির্যাতনের শিকার হচ্ছে বাংলাদেশের নাগরিকরা, তারাও কিন্তু কোন রকমের বিএসএফ কে ছাড় দিতে চান না। অর্থাৎ বিএসএফ যদি এদিকে এসে আক্রমণ করার চেষ্টা করে এবং তাদের যে সহযোগী আছে অর্থাৎ ভারতীয় নাগরিক, সে নাগরিকদের বাংলাদেশের নাগরিকরা প্রতিহত করার জন্য প্রস্তুত আছে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। আমরা সীমান্তে কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল কয়েকজন নাগরিকের সাথে, তারা বলছে যে বারবার বিএসএফ ভারতীয় নাগরিকদের নিয়ে এসে তারা কিন্তু সীমান্তে আক্রমণ চালায়। এই আক্রমণ কিন্তু বন্ধ করার জন্য তারা দাবি জানিয়েছেন এবং যে কোনো পরিস্থিতি যেন উত্তপ্ত না হয় সে বিষয়টি তারা দুই দেশের ঊর্ধ্বতন পর্যায়ে যেন দ্রুত যেন কার্যকরী ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়টি তারা বলছেন। জি, আমার কাছে এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবার উত্তেজনা বিরাজ করছে, এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন 23 জনপদ সংবাদ।
বান্দরবানের আলীকদমে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক সহ ৩ আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে চৌখং ইউনিয়নের তারাবনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে লামা হতে আলীকদমের উদ্দেশ্যে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল 2 জন যাত্রী নিয়ে যাওয়ার পথে তারাবনী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার পতনের আন্দোলন করেনি, তারা কোটা বিরোধী আন্দোলন করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। শনিবার দুপুরে নরসিংদী জেলা কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণকালে তিনি এক মন্তব্য করেন। তিনি আরও বলেন, তারা 3 তারিখে 1 দফার আন্দোলনে গিয়েছিল। বিএনপি অনেক আগেই সরকার পতনের 1 দফার আন্দোলনে গিয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তো সরকার পতনের আন্দোলন করে নাই, তারা করছে কোটা বিরোধী আন্দোলন করেছিল। 1.5 মাসের 2 মাসের আন্দোলনের ফসল না, এটা 16 বছরের আন্দোলন সংগ্রামের রেজাল্ট। কিন্তু এই জনগণের যে দীর্ঘদিন ক্ষোভ, দুঃখ, বেদনা, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুনের বহিঃপ্রকাশ হয়েছে এবং এটা একটা বিস্ফোরণ ঘটেছে এই সবার মধ্যে। কিন্তু সেটা কিন্তু একক কৃতিত্ব কোনো কারণ না, এটা এদেশের ছাত্র জনতার এবং বিএনপির মাস্টার মাইন্ড। এটা মাস্টার মাইন্ড হল আমাদের দলের একটি চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি নেপথ্যে কারিগর, প্রকাশ্যে কারিগর বলা যায়। শীতের আমেজ শুরুর পর থেকে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। রাঙামাটি শহরের বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি সাজেকেও এখন পর্যটকের ঠাসা। বিশেষ করে ছুটির দিনগুলোকে পর্যটকদের আনাগোনা থাকে সবচেয়ে বেশি। মিশু মল্লিকের রিপোর্ট জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। রাঙামাটির পর্যটন আইকন ঝুলন্ত সেতু। শীতের শুরু থেকেই পর্যটকদের পদচারণায় মুখর হয়ে আছে ঝুলন্ত সেতুর পুরো এলাকা। যান্ত্রিক কোলাহল ভুলে প্রকৃতির কোলে সময় কাটাতে রথ পাহাড়ের শহরে ছুটে আসছেন তারা। ঝুলন্ত সেতুর পাটাতনে হাঁটা চলার পাশাপাশি অনেকেই কাপ্তাই হ্রদে করছেন নৌ ভ্রমণ। পাশাপাশি শহরের পল অয়েলেও রয়েছে দর্শনার্থীদের ব্যাপক ভিড়। শুধু রাঙ্গামাটি শহর নয়, সাজেক ভ্যালিতেও নেমেছে পর্যটকের ঢল। সকাল থেকে জিপ মাহিন্দ্রায় আঁকাবাঁকা সড়ক পেরিয়ে সাজেকে ছুটে যাচ্ছেন পর্যটকরা। রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য দেখে বিমোহিত হচ্ছেন তারা। এই প্রথম এসেছি, খুবই ভালো লাগছে। এই কাপ্তাই লেক, পাহাড়, পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা আমার তো খুবই পছন্দ হয়েছে। অনুভূতিটা খুবই সুন্দর, কারণ এখানে পরিবেশটা দেখে অনেক ভালো লাগতেছে। ছেলে মেয়েদের নিয়ে আসছি, খুব ভালো লাগতেছে। যতটুকু দেখলাম তার ভিতরে বেশ ভালোই লাগতেছে। এখন বাকিটা আরো দেখবো, আরো হয়তো ভালো লাগবে ইনশাআল্লাহ, সেই আশাই রাখি। পিকনিকের জন্য খুব একটা ভালো সময় এটা। ঝুলন্ত ব্রিজ দেখলাম, পার্কে আসলাম, ওটাও ভালো লাগলো। ডিসেম্বর জানুয়ারি মাসে পূর্বের থেকে ভালো ব্যবসা হচ্ছে বলে জানান হোটেল ব্যবসায়ীরা। আলহামদুলিল্লাহ, গত মাস ডিসেম্বরে আমরা খুব ভালো একটা ব্যবসা করেছি। আগামী জানুয়ারি মাসে রানিং নিয়ে চলতেছে। মোটামুটি আমাদের 70-80% বুকিং অলরেডি হয়ে আছে। প্রতিদিনই 3 থেকে 4 হাজার পর্যটক ঝুলন্ত সেতু দেখতে আসে বলে জানান পর্যটন কমপ্লেক্স কর্তৃপক্ষ। দৈনিক গড়ে 3 থেকে 4 হাজার দর্শনার্থী রাঙামাটিতে ভ্রমণ করছে। এছাড়া আমাদের যে অ্যাকোমোডেশন আছে, এখানে প্রায় আমাদের গত 2-1 দিন যাবৎ 80% বুকিং রয়েছে। রাঙ্গামাটি শহর ও সাজেক মিলে প্রতিদিন রাঙ্গামাটিতে ভ্রমণ করছেন প্রায় 7 থেকে 8 হাজার পর্যটক। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। হবিগঞ্জ সীমান্ত থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। শনিবার সকাল 11টায় হবিগঞ্জ 55 ব্যাটালিয়ন ক্যাম্পে রোলার দিয়ে সব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। 2022 সালের জুলাই থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত উদ্ধারকৃত সব মাদক ধ্বংস করা হয় বলে জানায় বিজিবি, যার মধ্যে রয়েছে দেশি বিদেশি মদ, ফেন্সিডিল, ইয়াবা, বিয়ার, গাঁজা সহ বিভিন্ন মাদক, যার আনুমানিক মূল্য প্রায় 7.5 কোটি টাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চলছে লোক ও কারুশিল্প মেলা। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, মেলা কখন শুরু হয়েছে, কতদিন চলবে? জানা আজকে ঠিক বেলা 3:30টার সময় এই
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের 1 মাস ব্যাপী যে লোকজ কারুশিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এবং এখন কিন্তু যে মেলার পরবর্তী কার্যক্রম সেটি চলছে এবং এর পরপরই এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরো যে অনুষ্ঠানমালা রয়েছে সেগুলো কিন্তু চলবে। তো এই মেলা শুরু হওয়ার আগে থেকে কিন্তু নারায়ণগঞ্জের আশেপাশের যে সকল জেলাগুলি রয়েছে সেখান থেকে হাজার হাজার মানুষ মেলাতে ছুটে এসেছে এবং মেলার প্রতিটি স্টল কিন্তু এখন কানায় কানায় ভরা। আমরা মেলার এই মুহূর্তের একটু চিত্র দেখাতে চাই যে এখানে রাজশাহীর যে শখের হাড়ি সেই শখের হাড়ি থেকে শুরু করে আমাদের দেশীয় যে ঐতিহ্যবাহী যে লোকজ এবং কারুশিল্পের যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু মূলত এই সোনারগাঁয়ের যে মাসব্যাপী মেলা হয় সেই মেলার মূল বিষয়। তো এই মেলাতে আসলে আসলে যে বাঙালির যে পুরনো দিন সেই দিনের কথা মনে পড়ে এবং বাঙালি ভাষাভাষী মানুষের যে সংস্কৃতির ঐতিহ্য সেই ঐতিহ্য কিন্তু এই মেলায় ফুটিয়ে তোলা হয়েছে। তো এবছর আয়োজকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে মেলায় সব মিলিয়ে অস্থায়ীভাবে ৬৩টি স্টল করা হয়েছে। এসব স্টলে সারা দেশ থেকে যে কারুজ শিল্পী রয়েছে, লোকজ শিল্পী রয়েছে তারা এসেছেন এবং তাদের নিজেদের হাতের তৈরি পণ্যগুলো এখানে তারা নিজেরা সরাসরি তৈরি করছেন এবং যারা ক্রেতা রয়েছেন সেই ক্রেতার দৃষ্টি আকর্ষণ করছেন। তো এই মেলাকে ঘিরে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ করে ট্যুরিজম পুলিশের পক্ষ থেকে দর্শনার্থীদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে নারায়ণগঞ্জের পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের আয়োজনের কথা আমাদেরকে জানানো হয়েছে। সব মিলিয়ে এই মেলাতে প্রতি বছর 10 লাখের বেশি মানুষ এই মেলা প্রাঙ্গণে এসে জড়ো হয়। একই সঙ্গে বিভিন্ন জায়গা থেকে যারা লোকশিল্পীদের পাশাপাশি কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং সকলেই কিন্তু আসেন। তো মেলাতে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এ হচ্ছে আমার কাছে জানা মেলার প্রাঙ্গণ থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। নোয়াখালীতে চলছে বিজ্ঞান মেলা, এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, কেমন দেখছেন বিজ্ঞান মেলা, দর্শনার্থী উপস্থিতি কেমন রয়েছে? ডানা, আপনাকে শুরুতে জানিয়ে রাখতে চাই আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, নয়নাভিরামের সবুজ ক্যাম্পাসে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রচুর শিক্ষার্থীদের আনাগোনা। তো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয়বারের মতো 2 দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান উৎসব শুরু হয়েছে আজ সকাল থেকে। বিজ্ঞান চর্চায় সাধারণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে নবীপ্রবী সায়েন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই বিজ্ঞান উৎসব। এতে 16টি সেগমেন্টে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের 7 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এছাড়া সারা দেশ থেকে প্রায় 20টিরও অধিক বিশ্ববিদ্যালয় এই বিজ্ঞান উৎসবে অংশগ্রহণ করছে। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তেমনই একটি যে ক্ষুদ্র শিক্ষার্থীদের যে একটি প্রজেক্টের নাম দিয়েছে তারা, বাংলাদেশের প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যেটি নিয়ে এখন সারা দেশে তোলপাড় চলছে। এর মধ্যে উচ্চ কক্ষ রয়েছে এবং নিম্ন কক্ষ রয়েছে। তো শিক্ষার্থীদের এসব আসলে যে একটু কথা বলার চেষ্টা করবো যে তোমরা যেটি আবিষ্কার করেছে যে টিম সপ্তাংশ নামে যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, তো এটিতে আসলে কেন, কি মনে করে এমন একটি আবিষ্কার করেছে তোমরা? আমরা দেখতে পাই যে যেই দেশগুলোতে 2টি আইনসভা রয়েছে সেই দেশগুলো অনেক বেশি উন্নত। আমাদের দেশে একটি আইনসভা, আমরা মনে করি যে আমাদের দেশের আইনসভাকে যদি দ্বিকক্ষ বিশিষ্ট করা হয় তাহলে আমাদের দেশ ওই উন্নয়নশীল দেশগুলোর মতো আরো উন্নতি করবে। যেমন বাংলাদেশের মতো ভৌগোলিক আয়তনের দেশ আছে ইংল্যান্ড, যাদের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, তারা অনেক বেশি উন্নত। তাই আমাদের মতে আমাদের দেশের দুর্নীতি দমন এবং আমাদের দেশের উন্নতির জন্য আমাদের দেশের আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা যেতে পারে। ধন্যবাদ তোমাকে। তো আমি এখন এই যে আয়োজনের বিষয়ে কথা বলবো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের যে সভাপতি, তার সাথে আমি কথা বলার চেষ্টা করব। আসলে যে উৎসবের আয়োজন করেছেন, কয়দিন ব্যাপী উৎসব চলবে এবং দেশের কতটি শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করছে? আমাদের এই থার্ড ইনস্টিটিউট ন্যাশনাল সায়েন্স, যেটা আমাদের 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। আজকে প্রথম দিন, পরের দিন আগামীকালও এটা আমাদের অনুষ্ঠিত হবে। সেটাতে আমাদের এখানে প্রায় 20টিরও অধিক হচ্ছে ইউনিভার্সিটি আমাদের সাথে যুক্ত হয়েছে। সেই সাথে আমাদের নোয়াখালীতে হচ্ছে যত 50টিরও বেশি স্কুল এবং কলেজ এখানে অংশগ্রহণ করেছে, যেখানে আমাদের 7 শতাধিক
স্টুডেন্ট আমাদের এখানে আজকে বিভিন্ন সেগমেন্টে 16টি সেগমেন্টে তারা এখানে পার্টিসিপেশন করেছে। আর আমাদের সায়েন্স ফেস্টের এটার উদ্দেশ্য হলো আমাদের যে নোয়াখালীতে হচ্ছে নোয়াখালী এবং দেশের যে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেগুলোতে বিজ্ঞান এবং গবেষণা ধর্মী জিনিসগুলোকে এগুলোকে হচ্ছে প্রমোট করার জন্য। ধন্যবাদ আপনাকে। তিনি তেমনটি জানিয়েছেন, আসলে তিনি জানিয়েছেন তাদের বিজ্ঞানের উৎসবের তিনি লক্ষ্যটা জানিয়েছেন। একই সাথে তিনি আশা করছেন এই যাত্রা যেন আগামীতে অব্যাহত থাকে। আগামীকালকে বিকেল বেলা পুরস্কার বিতরণের মাধ্যমে এই বিজ্ঞান উৎসবের সমাপ্তি হবে। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ ডানা। ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। বাগেরহাটে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন কাঠের বাড়ি, আর এসব বাড়ি যাবে ইউরোপে। এর মাধ্যমে রপ্তানি বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে। পর্যটকদের থাকার জন্য বোর্ড চাইনি হাউস নামের পরিবেশ বান্ধব এই বাড়ি রপ্তানি হবে বেলজিয়ামে। শিগগির ঘরের প্রথম চালান পাঠানোর আশা করছে রপ্তানিকারক প্রতিষ্ঠান ন্যাচারাল ফাইবার। ইউরোপের বড় বাজার ধরতে সরকারের সহযোগিতা চান উদ্যোক্তারা। এসএস সোহানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চলছে বিশাল কর্মযজ্ঞ। কেউ কাঠ কাটছেন, কেউ দরজা তৈরি করছেন, কেউ আবার জানালা, আবার কেউ টুকরো কাঠ জোড়া দিচ্ছেন নিপুণ হাতে। এভাবেই তৈরি হচ্ছে এক একটি বিশাল আকৃতির নান্দনিক ইকো কটেজ। প্রতিটি বোট টাইনি হাউস 11 মিটার লম্বা এবং 4.25 মিটার চওড়া। প্রতিটি হাউসে রয়েছে 2টি বেডরুম, একটি ডাইনিং, বাথরুম, রান্নাঘর ও বেলকনি। ইউরোপের আদলে লাইটিং ও এসির ব্যবস্থা রয়েছে। প্রতিটি বাড়িঘর তৈরিতে সময় লেগেছে 15 দিন। সদর উপজেলার কোররি গ্রামের কারখানায় তৈরি বসতঘর বিদেশে যাচ্ছে এমন খবরে আনন্দিত শ্রমিকরাও। বাইরের রাষ্ট্রে মানুষ আমাদের এই জিনিসগুলো ব্যবহার করে, আমাদের কাছে খুব ভালো লাগে এবং আনন্দ লাগে আমাদের কাছে, আর আমরা খুব স্বচ্ছন্দভাবে এই কাজগুলো করি। বাইরে প্রোডাক্ট, তাও কি বড় দেশে, বড় বড় কান্ট্রিতে আমরা প্রোডাক্ট পাঠাতে পারতেছি, এটা আমাদের গর্ব। বসতঘর বিদেশে যাচ্ছে এমন খবরে আনন্দিত শ্রমিকরাও। ভক্স পপ। একটি পরিবারে থাকতে যা যা লাগবে ঘরগুলোতে সব ধরনের সুবিধা রয়েছে বলে জানান এই কনসালটেন্ট। একটা ফ্যামিলি ওদের দেশের স্ট্যান্ডার্ড মেনটেন করে যা দরকার আমরা ওটা ব্যবস্থাটা ওখানে দিয়েছি এবং তাদের ডিরেকশন মোতাবেক আমরা প্রথমে একটা ডিজাইন করেছিল, সেই ডিজাইনে আমরা চেঞ্জ জানে, আমরা সেই চেঞ্জ করে করে ওদের মতো করে আমরা ঘরটা তৈরি করেছি, ওরা হ্যাপি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে জানান ন্যাচারাল ফাইবার প্রতিষ্ঠানের উদ্যোক্তা মোস্তাফিজ আহমেদ। বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে এর ভিতরে, ইলেকট্রিফিকেশন আছে, এগুলি ঠিকমতো করতে পারছে কিনা এটা দেখে ওরা সন্তুষ্ট হয়েছে। রাত্রে ওরা ছিল এই ঘরে এবং ওরা খুশি। আমরা এখান থেকে আমাদের লোকজন মিস্ত্রিদের নিয়ে যাব, ওখানে সেট করে দেবো। আমরা এখানে কম্পোনেন্ট তৈরি করব, ঘরটা খোলা অবস্থায় কম্পোনেন্ট হয়ে প্যাকেটে চলে যাবে। একটি পরিবেশ বান্ধব সম্পূর্ণ কাঠের তৈরি বসতঘর পছন্দ হয়েছে। এটি আরামদায়ক বলে দাবি করেন বেলজিয়ামের প্রধান স্থপতি পাস্কাল ডিব্যাক। আমরা এখানে স্যাম্পল দেখেছি যা বেলজিয়ামের জন্য ডিজাইন করা হয়েছে। খুব ভালো পদ্ধতিতে তৈরি করা হয়েছে এবং গুণগত মানসম্পন্নও বটে। এগুলো খুব ভালো ও আরামদায়কও হবে। আগামী কয়েক মাসের মধ্যে প্রথম পর্যায়ে 120টি পরিবেশ বান্ধব সম্পূর্ণ কাঠের তৈরি বসতঘর ইউরোপে যাওয়ার কথা রয়েছে। এর আগে কাঠের তৈরি সাইকেল রপ্তানি করে সাড়া ফেলেছিল প্রতিষ্ঠানটি। মাহির সাজিদ মালিক, নিউজ ডেস্ক, দেশ টিভি। বর্ধিত মূল্য সংযোজন কর 15% প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন সুইটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নেতারা। শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা বলেন, নিয়মিত ভ্যাট পরিশোধ করে ব্যবসা করার পরও সরকারের ভিতরে একটি মহলের অপতৎপরতার বর্তমানে এই শিল্প একটি রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। এ সময় আগামী 7 দিনের মধ্যে একটি বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে শুরু হয়েছে 3 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট। শনিবার সকাল 10:30টায় আকাশে বেলুন উড়িয়ে এবং দু দলের অধিনায়কের হাতে গাছের চারা তুলে দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় গোপালগঞ্জ পৌরসভা ও কোটালীপাড়া পৌরসভার খেলোয়াড়রা। ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত হলো পার্টনার্স টুগেদার 2025 শীর্ষক সম্মেলন। বৃহস্পতিবার সকালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক পার্কে এই সম্মেলনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান SM শামসুল আলম বাও।
ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। অংশ নেন দেশজুড়ে ওয়ালটনের প্রায় 1000 ব্যবসায়িক অংশীদার, বিক্রয় প্রতিনিধি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। সন্ধ্যায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় দিনব্যাপী এই সম্মেলন। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।